আচ্ছা, ওকে। সো আমরা এখানে দেখলাম যে আমরা যতগুলো এলআই মানে লিস্ট আইটেম অ্যাড করছি অটোমেটিক্যালি ওখানে সেটা যোগ হয়ে যাচ্ছে। ওকে, আপনি একটু লিখে নেবেন। অর্ডার লিস্ট মানে হচ্ছে নাম্বার লিস্ট। হ্যাঁ, ওএল মানে অর্ডার লিস্ট অবলিক নাম্বার লিস্ট। মাইক্রোসফট ওয়ার্ডে বলে এটাকে নাম্বার লিস্ট, আর এইচটিএমএল এটাকে বলে হচ্ছে অর্ডার লিস্ট। যে দুইটা জিনিস একই, যেমন আমেরিকাতে বলে ফাদার, আমরা বলি বাবা, একই জিনিস কিন্তু দুই জায়গায় তাকে দুই নামে ডাকা হচ্ছে। আচ্ছা, এখন এইখানে একটু খেয়াল করেন যে আমাদের এখানে আসছে হচ্ছে 1 2 3 4 ইংরেজি অক্ষরে আসছে। এখন আপনি যদি চান যে না আমার এটা রোমান সংখ্যায় আসুক, হ্যাঁ ইংরেজিতে চাচ্ছি না, আমি রোমান সংখ্যায় চাচ্ছি, তখন আপনি এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করবেন ওএল ট্যাগের ওপেনিং ট্যাগের পরে। আর আমরা জানি ওপেনিং ট্যাগের পরে একটা স্পেস দিয়ে অ্যাট্রিবিউট লিখতে হয়। সো অ্যাট্রিবিউটটা আপনি লিখবেন হচ্ছে TYPE টাইপ। টাইপের মধ্যে আপনি যদি ছোট হাতের আই দেন, এবার যদি আপনি এখানে রিলোড করেন দেখবেন যে ছোট হাতের রোমান সংখ্যায় এটা হয়েছে। আবার যদি বড় হাতের আই দেন টাইপের ভিতরে, যদি বড় হাতের আই হয় তাহলে এটা বড় হাতের রোমান সংখ্যা হয়ে যাবে। এবার যদি আপনি ক্যাপিটাল এ দেন, ক্যাপিটাল এ, তাহলে নাম্বারিংগুলো ABCD দিয়ে হবে এবং ক্যাপিটাল ABCD দিয়ে হবে। আবার একইভাবে যদি আপনি স্মল লেটারের এ দেন তাহলে এটা স্মল লেটারে ABCD হয়ে আসবে। মোটামুটি এই 5 রকমের মানে ইংরেজিতে সংখ্যা, তারপর হচ্ছে আপনার ABCD, ক্যাপিটাল ABCD, স্মল ABCD, আর রোমান সংখ্যাটাও ক্যাপিটালের এই রোমান সংখ্যা এবং স্মল লেটারের রোমান সংখ্যা, এই মোট এই 5 প্রকারের আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এইটুকুকে আমরা বুঝতে পেরেছি। আপনারা একটু রেসপন্স করবেন আমাকে জাস্ট, কারো কোনো প্রশ্ন আছে কিনা? ফাইন, তাহলে এইখানে দেখেন আমরা ওএল লিস্টের মাধ্যমে এই ওএল লিস্টের মাধ্যমে আমরা একটা অর্ডার লিস্ট আমরা তৈরি করতে পারলাম। এবার আমরা যদি ধরেন আনঅর্ডার লিস্ট তৈরি করি, আমি এই ইয়াটাকে এই সেন্টেন্সটাকে কপি করে আবার নিচে আবার নিয়ে আসি। এবার এইটার আন্ডারে আমি তৈরি করব হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বলতাম হচ্ছে বুলেট লিস্ট, যদি বিভিন্ন সিম্বল দিয়ে দিয়ে লিস্ট তৈরি করি। তো সেটা আমরা এখানে তখন লিখব হচ্ছে ইউএল মানে আনঅর্ডার লিস্ট। মাইক্রোসফট ওয়ার্ডে এটাকে বলে বুলেট লিস্ট। শুধু এই যে ওএল এর জায়গায় ইউএল হবে, আর বাকি সব একই। একটা এলআই নিলাম, এখানে লিখলাম পাস্ট, তারপরে এখানে আর একটা এলআই নিলাম, এটাতে লিখলাম প্রেজেন্ট, আর একটা এলআই নিলাম, এটাতে লিখলাম ফিউচার। এখন দেখেন আপনি যদি এখানে আমরা যদি রিলোড করি তাহলে দেখেন এখানে বুলেট লিস্ট চলে আসছে, বুলেট আকারে পয়েন্টগুলো বুলেট আকারে হয়েছে। আর আগের বার পয়েন্টগুলো ছিল নাম্বার ABCD, মানে এটার একটা কি বলে অর্ডার লিস্টে হচ্ছে একটা অর্ডার আছে, একটা ক্রমানুসার আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এইটারও আমরা টাইপ দিতে পারি। এটার টাইপ হচ্ছে টাইপ। আচ্ছা, বাই ডিফল্ট, আচ্ছা ইয়াটা একটু পরে আমরা প্রথমে CIRCA সার্কেল, সার্কেল দেওয়ার পরে এখানে যদি এখন আমরা রিলোড করি আমরা দেখব যে এই যে বুলেটের যে চিহ্নটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে সার্কেল। আবার যদি আমরা স্কোয়ার দেই, এবার যদি আমরা একটু রিলোড দিই আমরা দেখব যে এটা রিলোড হয়ে গিয়েছে, ঠিক আছে। আর বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে ডিস্ক, DISC, ডিস্ক। এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে, মানে আপনি যদি এই ডিস্ক রাখতে চান তাহলে এই টাইপটা না দিলেও চলবে। তাহলে আমার এইটুকু কষ্ট করে লেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি স্কোয়ার দিতে চান, আপনি যদি সার্কেল দিতে চান, কেবলমাত্র তখনই আমরা এটা দিব। ওকে, তাহলে আমরা দেখেন এখানে এই 3 রকমেরই বুলেট আছে। হ্যাঁ,
আবার এই ওএল এ যদি আপনি 1 2 3 রাখতে চান, মানে এখানে 1 রাখতে চান, তাহলে এটা না দিলেও চলবে, কারণ ডিফল্টভাবে এখানে 1 থাকে। যদি আমি 1 2 3 রাখতে চাই, তাহলে কষ্ট করে তো এই টাইপ অ্যাট্রিবিউট অ্যাড করার কোনো মানে নেই। যদি আমি অন্য কিছু দিতে চাই, তখন হচ্ছে গিয়ে আমি এখানে ওইটা মেনশন করে দিব আর কি। হ্যাঁ, টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে সেটা আমরা বলে দিব আর কি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট আমরা তৈরি করতে পারি। ফাইন। এবার আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখব, খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেবিল। এই যে আমরা এই ডেটাগুলো এখানে সাজালাম, এই ডেটাগুলো আমরা টেবিল আকারে কি করে সাজাতে পারি। হ্যাঁ, সো তাহলে আমরা আবার শুরুতে চলে যাই। যে বডির নিচে আমরা সব কিছু কিন্তু এই বডি ট্যাগের নিচে লিখবো আর কি। হ্যাঁ, এটা হলো ওপেনিং বডি ট্যাগ, আর একদম নিচে আছে ক্লোজিং বডি ট্যাগ। আমরা ওপেনিং বডি ট্যাগের নিচে এই ভিতরেই সব কিছু লিখব। ফাইন। এবার এইখানে ধরেন আমরা লিখলাম হচ্ছে, আমরা এই 3 মধ্যে আমরা লিখে দিলাম লিস্ট অফ স্টুডেন্টস। ওকে, আমরা যদি এখন এখানে রিলোড দিই, আমরা দেখতে পাবো লিস্ট অফ স্টুডেন্টস। এবার এটার নিচে এসে আমরা টেবিল নামে একটা ট্যাগ নিব। টেবিল, ওকে, টেবিল নামে একটা ট্যাগ নিলাম। আমরা দেখি কোনো পরিবর্তন আসছে কিনা। শুধু এতটুকু জিনিস নেওয়াতে আমরা এখানে দৃশ্যমান কোনো পরিবর্তন দেখব না আর কি। হ্যাঁ, এখন আমাদেরকে একটু খেয়াল করতে হবে, খুব ইম্পর্টেন্ট এখানে কথাগুলো, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি একটু এমএস ওয়ার্ডে যেতে চাই, এটার জন্য এটা বোঝাতে গেলে আমাকে এমএস ওয়ার্ডেই যেতে হবে। এমএস ওয়ার্ডে গিয়ে একটু খুব ভালো করে খেয়াল করবেন। এমএস ওয়ার্ডে গিয়ে আমি প্রথমে এখানে একটা টেবিল নিই। এই যে এখান থেকে ইনসার্ট থেকে আমি এক কলামের একটা টেবিল নিই। এই হচ্ছে আমার একটা টেবিল। এখন এইখানে কয়টা রো নিব সেটা আমি বলে দিতে পারি। ধরেন আমি এখানে রো সংখ্যা বাড়াতে পারি, এইখানে গিয়ে আমি রো বাড়ালাম, এইভাবে আমি রো বাড়ালাম। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা এইভাবে রো হচ্ছে। এখন আমি চাচ্ছি, প্রথমে খেয়াল করেন, প্রথমে একটা টেবিল নিলাম এবং টেবিলের মধ্যে নাম্বার 1 1 নম্বরে নিলাম টেবিল, লিখে রাখেন 1 নম্বরে টেবিল। নাম্বার 2 হচ্ছে আমরা রো নিলাম। এবার নাম্বার 3 হচ্ছে আমরা এই টেবিলের ভিতরেই আমরা কলাম নিই। তাহলে সবগুলোকে আমরা সিলেক্ট করে, পুরো টেবিলটাকে সিলেক্ট করে আমরা এখানে কলাম অ্যাড করতে থাকবো। যে এখানে এইভাবে কলাম লেফটে বা রাইটে দেখেন। ওকে, ঠিক এইভাবেই আমরা একটা টেবিল তৈরি করব। ভালো করে খেয়াল করবেন। তাহলে প্রথমে আমরা টেবিল নিলাম এবং এটার মধ্যে আমরা এখন রো নিব। আচ্ছা, এইখানে এটা একটু পরে বলি। আমি টিআর নিলাম। টেবিল রো মানে হচ্ছে টেবিল রো, টিআর, টেবিল রো। ওকে, ফাইন। আমরা একটা রো নিলাম, টেবিল রো। এবার এই রো এর ভিতরে আমি কয়টা কলাম নিব, এই রো এর মধ্যে আমি কয়টা কলাম নিব সেটা আমাকে বলে দিতে হবে। তাহলে এখনো বোঝা গেল, টেবিল ট্যাগ নিলাম, তার মধ্যে টিআর নিলাম, টিআর মানে টেবিল রো, টিআর মানে টেবিল রো। তাহলে বোধহয় কলাম হবে টিসি, টেবিল কলাম। বিষয়টা এরকম না। অ্যাকচুয়ালি যে কলামের মধ্যে কি থাকে, এই কলামে একটা ডেটা থাকবে, এই কলামে আর একটা ডেটা, এই কলামে আর একটা ডেটা, এই কলামে আর একটা ডেটা। এই যে কলামের ভিতরে থাকেটা কি, ডেটা। এই জন্য HTML এখানে টিসি মানে টেবিল কলাম না বলে টিডি মানে টেবিল ডেটা বলেছে। বুঝতে পেরেছেন? তো আমরা এখানে দিলাম টেবিল ডেটা। আচ্ছা, এবার আমরা যদি এখানে ধরেন প্রথমে লিখলাম হচ্ছে রহিম। ওকে, এখন আমরা যদি এটাকে একটু রিলোড দেই, আমরা দেখব যে এখানে একটা মাত্র ফিল্ড এসে, যেটা হচ্ছে এখানে আছে হলো রহিম। আচ্ছা, আমরা চাচ্ছি রহিমের নামের পরে আমরা তার ঠিকানাটা দিব। তাহলে এখানে
আরেকটা টিডি নেই আমি, এখানে দিলাম হচ্ছে খুলনা। আরেকটা টিডি নিলাম আমি, এখানে দিলাম হচ্ছে ধরেন মোবাইল নাম্বার, এটা হচ্ছে মোবাইল নাম্বার। হ্যাঁ, ওকে ফাইন। এবার আমরা যদি এটাকে দেখি তাহলে আমরা ইনফরমেশনটা এইভাবে দেখব। এখন আপনি বলতে পারেন স্যার আমরা একটা পি ট্যাগ নিয়ে এরকম লিখলেও তো হইতো। ভালো করে খেয়াল করেন, এই যে এখানে ঠিক এটার নিচে, টেবিলের নিচে একটা পি ট্যাগের ভিতরে আমি ওই কথাগুলো পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, স্পেস এই এই কথাটুকু আমরা একটা পি ট্যাগের ভিতরে নিলেও হয়ে যেত। হয়ে গেল এই ফাইন। এখন দেখেন এরকম এইটা দিয়ে একটা লাইন হবে আর এটা দিয়ে একটা লাইন। ওকে, আমরা একটু রিলোড করলে আমরা দেখব দুইটা লাইন আছে। তাহলে এটা টেবিল থেকে আসছে আর এটা পি ট্যাগ থেকে আসছে, এটা কিন্তু বোঝার উপায় নেই, একই রকম। তাহলে যদি পি আর টেবিলে একই রকম হয় তাহলে আমরা কেন টেবিল ট্যাগের সাহায্যে লিখব? হ্যাঁ, পি ট্যাগ দিয়ে করলে যেটা করা যাবে না, টেবিল ট্যাগ দিয়ে যেটা করা যাবে সেটা এবার আমরা একটু দেখি। আমরা এই যে টেবিল ট্যাগ ওপেনিং যে ট্যাগটা, তার নামের পরে একটা অ্যাট্রিবিউট লিখব, BORDER, বর্ডার। এই বর্ডার দিয়ে আমরা ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে 1 দিয়ে দিই, মানে 1 পিক্সেল চওড়া একটা বর্ডার হবে। ভালো করে খেয়াল করেন, এই টেবিলের ভিতরে টেবিল ট্যাগের মধ্যে একটা স্পেস দিয়ে বর্ডার নামে অ্যাট্রিবিউট নিলাম আর সেটার ভ্যালু দিলাম 1, তার মানে বর্ডারের চওড়াটা হবে 1। এবার যদি আমি রিলোড দিই, দেখেন এই যে টেবিলের মতো করে আসছে। পি ট্যাগ দিয়ে নিলে তার এরকমটা আমরা করতে পারতাম না, তাই না? হ্যাঁ, এখানে আরেকটা কাজ করতে পারি, এরকম বলে দিতে পারি যে টেবিলটার চওড়াটা একটু বাড়িয়ে দিই, WIDTH, উইথ নামে একটা অ্যাট্রিবিউট নিলাম এবং এটা ধরেন 500 px, এটা চওড়া দিলাম 500 পিক্সেল, তাহলে এটা 500 পিক্সেল চওড়া হয়ে গেল এবং সবাই সমান সমান ভাগ করে নিল কলামের জায়গাটা। পি ট্যাগ দিয়ে নিলে তার এগুলো করতে পারতাম না। আচ্ছা, এবার ধরেন এইটার নিচে এই যে টিয়ারটা, এই টিয়ার যেখানে শেষ তার নিচে আবার আরেকটা টিয়ার নিব, মানে আরেকটা রো নিব। এই রো এর মধ্যেও আমি একটা টিডি নিলাম, নাম দিলাম হচ্ছে কামাল। এইটার এই টিডির নিচে আরেকটা টিডি নিলাম, নাম দিলাম হচ্ছে যশোর। এই টিডির নিচে আরেকটা টিডি নিলাম, নাম দিলাম হচ্ছে এটা, এখানে আরেকটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার আমরা যদি রিলোড দেই, আমরা দেখব এরকম দুইটা রো চলে আসছে এবং এখানে আলাদা আলাদা দুইজন ব্যক্তির নাম, তাদের ঠিকানা এবং তাদের ফোন নাম্বার। এখন এইখানে একটা কথা আছে, দেখেন এই যে এই টেবিলটার কোনো হেডার রো আছে? কোনো হেডার রো কিন্তু নেই। অর্থাৎ এইটা যে এই রহিমটা যে মানুষের নাম, করিমটা যে মানুষের নাম, এটা না হয় আমরা বুঝতে পারছি, কিন্তু ভিন্ন দেশে ভিন্ন ভাষাভাষীর লোক হলে তারপর বুঝবে না, কারণ এটা যে আসলে কিসের জায়গার নাম নাকি মানুষের নাম সে তো আর এটা বুঝবে না। এই কারণে আমাদেরকে এই কলামের উপরে, প্রতিটা কলামের উপরে যদি লেখা থাকতো এটা হলো নেই, এটা হচ্ছে অ্যাড্রেস, আর এটা হচ্ছে মোবাইল নাম্বার। এই যে এটা মোবাইল নাম্বার না কোনো কারো বাড়ির নাম্বার নাকি রোড নাম্বার বোঝা মুশকিল না, নাকি পাসপোর্ট নাম্বার, এই জন্য আমাদের উপরে একটা হেডার রো হলে ভালো হয়। যেহেতু এটা উপরে নিব তাহলে সবার উপরে এই টিয়ারটা হবে, তাহলে সবার উপরে এই টিয়ারটা করবো, অর্থাৎ সবার উপরে এখানে। তাহলে আমি নিলাম হচ্ছে টিয়ার নিয়ে এখানে আমি ভিতরে লিখে দিলাম হচ্ছে প্রথম টিডি নিলাম, এটার মধ্যে দিলাম হচ্ছে নেম, তারপরে আবার আরেকটা টিডি দিলাম, এটা নিলাম হচ্ছে অ্যাড্রেস, আবার আরেকটা টিডি নিলাম, এটা দিলাম হচ্ছে মোবাইল। এখন যদি আমরা এখানে রিলোড করি তাহলে দেখবেন যে চলে আসছে যে এগুলো হচ্ছে নাম, তারপরে এগুলো হচ্ছে, এটা হচ্ছে অ্যাড্রেস, আবার এগুলো হচ্ছে মোবাইল নাম্বার। আমরা এটা দেখে বুঝতেছি, কিন্তু একটু খেয়াল করেন তো এই টেবিলের এই উপরেরটা যে হেডার রো, তার বোঝার কিন্তু কোনো উপায় নেই। সবগুলো কেমন একই রকম, হঠাৎ করে বোঝা যাবে না যে এখানে এটা নাম। আমরা হঠাৎ করে মনে হবে কি এটাও বোধহয় কারো নাম, এটাও মনে হয় কারো একটা অ্যাড্রেস, এটাও বোধহয় কোনো একটা মোবাইল নাম্বার, হঠাৎ করে এরকম বোঝা যাবে। হেডার রোটা সবসময় একটু ডিফারেন্ট হয়, একটু বোল্ড হয়, নানান একটু ডিফারেন্ট হয় আর কি।
সো আমাদের এই হেডার রো, এটা হচ্ছে হেডার রো, এই জন্য আমরা এখান থেকে টিডি লিখব না, আমরা এখান থেকে লিখব টিএইচ। টিডির জায়গায় আমরা লিখব টিএইচ। টিএইচ মানে টেবিল হেডার, টিএইচ মানে টেবিল হেডার। এখন যদি আমরা এখানে রিলোড দেই, দেখবেন যে এটা দেখেন কত সুন্দর বোল্ড হয়ে এসছে টিডি দেওয়ার কারণে, এগুলা টিএইচ দেওয়ার কারণে টেবিল হেডার, আর এটা টিডি থাকার কারণে এটা এখনও সেভাবেই পড়ে আছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমরা এই যে এইগুলা হেডার রো যেটা হবে সেটার কলামের নাম টিডি হবে না, হবে টিএইচ। ঠিক এভাবে দেখেন এখন কিন্তু এই উপরের এটা যে হেডার রো ক্লিয়ার বোঝা যাচ্ছে, একদম একদম পরিষ্কার। এইভাবে আমাদের যত রো প্রয়োজন হবে তত রো আমরা এখানে বাড়াতে পারবো। আবার এই রো এর নিচে যদি আবার আর একটা রো নেই, টিআর, এটার মধ্যে আবার টিডি, এখানে লিখলাম হচ্ছে জামাল, এখানে আমি কপি করে নেই দুইটা, এখানে লিখলাম হচ্ছে বরিশাল, আর এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এবার আমরা রিলোড দিলে আমরা দেখতে পাবো যে এখানে আরও একটা রো অ্যাড হয়ে গেছে, জামাল, বাড়ি বরিশাল, আর মোবাইল নাম্বার হচ্ছে এই। এইভাবে আমরা এই টেবিলটাতে যত ইচ্ছা যত খুশি ততগুলা রো আমরা অ্যাড করতে পারবো। আবার যদি হঠাৎ করে কলামও বাড়ানোর প্রয়োজন হয় তাহলে কিন্তু প্রতিটা রোতেই ওই কলামটা বাড়াতে হবে। ধরেন এখানে ইমেইল নামে একটা কলাম আপনি দিতে চাচ্ছেন, তাহলে প্রতিটা রোয়ে গিয়ে যেমন আপনি এখান থেকে শুরু করবেন, এখানে আপনি টিডি এই টিএইচ দিয়ে এখানে আপনি লিখবেন হচ্ছে ইমেইল। এখন যদি আপনি রিলোড দেন দেখবেন যে এখানে ইমেইল নামে একটা নতুন আপনার হেডার ফিল্ড তৈরি হয়ে গেছে, কলামের যে ফিল্ড। ঠিক একইভাবে তাহলে এখানে যদি আপনি দেন টিডি, এখানে আপনি একটা ইমেল দিবেন, ধরেন rahim@gmail.com। ওকে, এবার আপনি যদি এখানে রিলোড করেন তাহলে দেখেন এই যে rahim@gmail.com, এবং যার যার ইয়াতে দিবেন ইসের সাথে অ্যাড করবেন, তারপর এখানে সবার এখানে চলে আসবে। ঠিক একইভাবে আমি পরেরটাতেও মানে এটাকে আমি কপি করে নিয়ে নিলাম, এইখানে আমি এই নামটা দিলাম কামাল, আবার এখানে আবার পেস্ট করলাম পরেরটাতে গিয়ে, এখানে দিলাম হচ্ছে জামাল। ওকে ফাইন, আমরা এবার দেখি এখানে গিয়ে রিলোড করলে দেখেন সবার ইমেইল এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি চাইলে আরও বেশি কলাম বাড়াতে পারবেন, আরও বেশি রো বাড়াতে পারবেন ইচ্ছে মতো। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা টেবিল তৈরি করতে হয় এবং সেই টেবিলের ভিতরে কিভাবে রো তৈরি করতে হয়, একটার পর একটা রো তৈরি করতে হয়, এবং এই প্রতিটা রোয়ের মধ্যে কিভাবে কলাম অ্যাড করতে হয়, কলামগুলো দিতে হয়, এবং এই যে টেবিল যে হেডার মানে প্রথম রোয়ের যে বোল্ড করা লেখা সেটা টিএইচ এর মাধ্যমে আনতে হয়, এবং টেবিলটার একটা বর্ডার দিতে হয়। আমরা যদি এখানে ধরেন 1 না দিয়ে এখানে 2 দেই তাহলে এই বর্ডারটা আরও বেশি মোটা হয়ে যাবে। দেখছেন এই যে চারপাশে বর্ডারটা দেখেন মোটা হয়ে গেছে। আমি যদি এখানে 2 না দিয়ে 4 দেই তাহলে আরও বেশি মোটা হয়ে যাবে টেবিলের বর্ডারটা, দেখেন। ঠিক এইভাবে আপনি টেবিলটাকে সুন্দর করে স্টাইলিশ করতে পারেন। আবার এইখানে আমাদের এই জায়গাটাতে টেবিলের উইথ যদি আমরা আরও একটু বেশি দেই, 600 দিলাম, তাহলে এখন যেরকম এই যে এই পর্যন্ত আছে, এই যে এটাকে আর একটু বড় হয়ে যাবে, আরও বড় হয়ে গেল। সো এইভাবে আমরা একটা টেবিলকে মডিফাই করতে পারি, ইচ্ছা মতো রো নিতে পারি, ইচ্ছা মতো কলাম নিতে পারি একটা টেবিল ক্রিয়েট করে, এবং সেখানে ডাটাগুলোকে আমরা অ্যাসাইন করতে পারি। এই ছিল আমাদের টেবিল কিভাবে তৈরি করতে হবে আর কি। হ্যাঁ, ওকে ফাইন, আমরা দেখলাম কিভাবে টেবিল তৈরি করা যায়, এবং সেই সাথে দেখলাম কিভাবে ওএল লিস্ট মানে অর্ডার লিস্ট এবং কিভাবে আনঅর্ডার লিস্ট তৈরি করা যায়। আচ্ছা, আমরা এর আগের দিন একটা দিয়েছিলাম আপনাদেরকে চিট শিট HTML এর। আমি একটু দেখি চিট শিটটা আমার এখানে আছে কিনা।
ব্যাপার না, আমি আবার একটু ডাউনলোড করে নিই। এই দেখেন আমারও কিন্তু মনে নাই, এটা কিন্তু এই যে কনফার্ম ট্যাগ আমি করতে গেলে এখন মনে পড়ছে না, কিন্তু আপনি যখন কাজ করবেন অটোমেটিক্যালি আপনার এটা চলে আসবে যে এরপরে কী নিতে হবে, এরপরে কী নিতে হবে। অটোমেটিক্যালি আপনি যখন ওই যেই রিলেটেড কন্টেন্ট নেবেন সেই রিলেটেড ট্যাগ আপনার এমনি মনে চলে আসবে। যেমন এখন আমার আর ট্যাগ মনে পড়ছে না কী কী ট্যাগ আমি দিব আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা অলরেডি এই যে এখানে HTML, হেড, বডি, টাইটেল, পি ট্যাগ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে আমরা একটু করি, যেমন এইখানে একটু খেয়াল করি, আমরা যদি এই যে ধরেন এই যে লরেম একটা প্যারাগ্রাফ নেয়া এবং এই যে ছবি, এই দুইটার মাঝে লরেম এবং ছবির মাঝে যদি আমরা আরও একটু গ্যাপ তৈরি করতে চাই, তাহলে এই যে লরেম যে পি ট্যাগটা ছিল এইখানে, হ্যাঁ, এবং ইমেজ যেটা আছে যে এখানে, এই দুইটার মাঝে আমাদের বিআর নামে একটা ট্যাগ আছে। বিআর মানে ব্রেক, এটা কিন্তু সিঙ্গেল ট্যাগ, এটার কোনো ওপেনিং ক্লোজিং নাই। এই যে বিআর ট্যাগ নিলাম, এইটা মানে হচ্ছে লাইন ব্রেক, মানে কিবোর্ডে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা ইন্টার দিই, ইন্টার দিলে কি হয়, একটা লাইন থেকে আরেকটা লাইন ব্রেক হয়, লাইনের গ্যাপ তৈরি হয়। ঠিক এই বিআরটা হচ্ছে তাই, একটা বিআর দিলেন মানে আপনি একবার ইন্টার দিলেন, একটা বিআর দিলেন মানে একবার ইন্টার দিলেন। এই যে দেখেন এই লাইনটা থেকে ইমেজের গ্যাপ মানে একটা ইন্টার বেড়ে গেল। আবার যখন এখানে আরেকটা বিআর দিলেন, আরেকটা বিআর দিলাম, এটা যে নিচে নিচেই দিতে হবে এমন না, কিন্তু পাশে পাশে হতে পারে, নিচে নিচে হতে পারে। এবার দেখবেন যে গ্যাপটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে, আরও বেশি হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আপনি যদি আরও দেন, আমি এই দুইটাকেই কপি করে আবার দিলাম, তাহলে এখানে আরও বেশি গ্যাপ তৈরি হয়ে যাবে আমাদের। ঠিক এইভাবে বিআর ট্যাগের মাধ্যমে আমাদের যদি দুইটা এলিমেন্টের মাঝে কোনো এক্সট্রা লাইন ব্রেক দরকার হয়, আমরা বিআর ট্যাগের মাধ্যমে সেই লাইন ব্রেকটা দিতে পারি। যেমন ধরেন এইখানে এই যে লিঙ্ক, তারপর হচ্ছে এই একটা ইমেজ, তারপর হচ্ছে এই আরেকটা ইমেজ, এই তিনটা জিনিস পাশাপাশি আসছে, দেখছেন এই তিনটা জিনিস পাশাপাশি আসছে, উপর নিচে কিন্তু আসেনি। আবার এইখানে যে লেখাগুলো লিখেছে H1 ট্যাগের পরে একটা পি ট্যাগ, এইগুলো আবার নিচে নিচে আসছে। এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন কিছু কিছু জিনিস আমাদের নিচে নিচে আসছে, লিখলে অটোমেটিক্যালি সে নিচে নিচে আসছে অটোমেটিক্যালি, যেমন এই লাইনের নিচে এই লাইন চলে আসছে, আবার এই লাইনের নিচে এই ইমেজ চলে আসছে। কিন্তু এই যে এখানে এ ট্যাগ মানে যে লিঙ্ক তৈরি করেছিলাম, লিঙ্ক, তারপরে এখানে হচ্ছে আপনার এই যে ছবি, এগুলো কিন্তু আবার পাশাপাশি আসছে, নিচে নিচে আসেনি। এখন এই যে পাশাপাশি নিচে নিচে কেন আসে, এবং এটা আমরা একটু জেনে নিই। এটা ট্যাগ রিলেটেড, ট্যাগের কারণে এই বিষয়গুলো হয়। আচ্ছা, একটু খেয়াল করি তাহলে আমরা কেন এটা হয়। আমরা হচ্ছে এর আগে একটা নিয়েছিলাম, আপনারা এগুলো কিন্তু লিখে নেবেন, ঠিক আছে, আমি এখানেই লিখে দিই। এই যে টিএজি ট্যাগ, এটাকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। এক ধরনের ট্যাগ হচ্ছে আপনার ডাবল লেভেল ট্যাগ, মানে ডাবল ট্যাগ, হ্যাঁ, ডাবল ট্যাগ। আর আরেক ধরনের ট্যাগ হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এখন এইটার সাথে কিন্তু অলরেডি আমরা পরিচিত হয়ে গিয়েছি। কিছু ট্যাগ আছে ডাবল ট্যাগ, কিছু ট্যাগ আছে সিঙ্গেল ট্যাগ। যেমন এই যে বিআর ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, আবার এই ট্যাগটা হচ্ছে ডাবল ট্যাগ, পি ট্যাগ হচ্ছে ডাবল ট্যাগ, H1, H2, H3, H4 এগুলো হচ্ছে ডাবল ট্যাগ, এই ফন্ট হচ্ছে ডাবল ট্যাগ। মানে যেই ট্যাগের, যেমন এই যে ইউ ট্যাগ, আই ট্যাগ, বি ট্যাগ, ব্রেক ট্যাগ মানে বিআর ট্যাগ, এগুলো সব হচ্ছে ডাবল ট্যাগ। কিছু আছে যেমন ইমেজ, আইএমজি, ব্রেক, বিআর, আবার একদম উপরে আমরা ব্যবহার করেছিলাম লিঙ্ক, এগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ, যার কোনো ক্লোজিং নেই, ওপেনিং ক্লোজিং বলে কিছু নেই, তার একটাই ট্যাগ।
তা আমরা এইভাবে ট্যাগকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ডাবল ট্যাগ আর একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এই ট্যাগকে অন্যভাবে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ব্লক লেভেল ট্যাগ আর একটা হচ্ছে ইনলাইন ট্যাগ। লেভেল না বললেও হয়, ব্লক ট্যাগ আর একটা হচ্ছে ইনলাইন ট্যাগ। আচ্ছা, এই যে ব্লক ট্যাগ এবং ইনলাইন ট্যাগ এই দুইজনের আচরণটা কেমন, কেন একটাকে ব্লক ট্যাগ বলা হয়, একটাকে ইনলাইন ট্যাগ বলা হয়? আচ্ছা, এটা একটু খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্লক ট্যাগ হচ্ছে যেই ট্যাগে, এইখানে একটু খেয়াল করেন আপনি, যে কোথায় গেল, আমি এখানে লিখেই দিই, হ্যাঁ, এখানে আমি লিখে দিই। ধরেন এখানে আমি একটা পি ট্যাগের ভিতরে লিখলাম হ্যালো খুলনা, আর একটা পি ট্যাগের মধ্যে আমি লিখলাম হ্যালো বাংলাদেশ। আচ্ছা, ফাইন। তাহলে একটু খেয়াল করবেন, এই যে দুইটা পি ট্যাগের মধ্যে, অথবা আমরা আর একটাকে H5 লিখি, জাস্ট বোঝানোর জন্য যে একটু ডিফারেন্ট হইলেও যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। H5, H2, H3 যে কোনো একটা ট্যাগ, তাহলে একটা E5 দিলাম আর একটা হচ্ছে পি ট্যাগ দিলাম। এবার আমরা একটু রিলোড দিয়ে দেখি আমাদের এখানে পার্থক্যটা কী আসে। আমরা দেখলেন যে হ্যালো খুলনা এবং হ্যালো বাংলাদেশ, এটা কিন্তু নিচে নিচে আসছে, মানে দুইটা আলাদা আলাদা লাইন এসছে, হ্যাঁ, নিচে নিচে আলাদা আলাদা লাইন আসছে। আচ্ছা, এখানে এই দুইটা তো আমরা বুঝলাম, এর নিচে গিয়ে আবার আমরা আর একটাই নেই, এটা এ ট্যাগ নেই, ওকে, এবং এ ট্যাগের এখানে আমি আপাতত লিঙ্ক দিচ্ছি না, আমি এখানে লিখলাম হচ্ছে দিস ইজ এ ট্যাগ। এইটার নিচে আর একটা ট্যাগ নিলাম, সেটা হচ্ছে স্পান। এটাই যে নতুন শিখলেন এখন, দিস ইজ স্পান টিএলবি ট্যাগ। আচ্ছা, একটু খেয়াল করবেন, এই দুইটা লাইন কিন্তু নিচে নিচে এসেছিল, কিন্তু এই যে এ ট্যাগ, মানে দিস ইজ এ ট্যাগ আর দিস ইজ স্পান ট্যাগ, এরা কিন্তু নিচে নিচে আসবে না, এরা পাশাপাশি আসবে। ঠিক আছে, আমরা একটু রিলোড করে দেখি, সেভ দিলাম, এখানে রিলোড দেই, দেখেন তো এখানে এই যে হ্যালো খুলনা এবং হ্যালো বাংলাদেশ, এরা কিন্তু নিচে নিচে আসছে, কিন্তু দিস ইজ এ ট্যাগ আর দিস ইজ স্পান ট্যাগ, এরা কিন্তু নিচে নিচে আসেনি, পাশাপাশি আসছে। কিন্তু আমি কিন্তু এই যে এদের মতো করেই, এই দুইটার মতো করেই কিন্তু এই দুইটাকে লিখেছিলাম। এখন বুঝি আমরা, এই যে উপরে যে দুইটা ট্যাগ লিখেছিলাম এরা হচ্ছে ব্লক ট্যাগ, আর নিচে যে দুইটা লিখেছিলাম এরা হচ্ছে ইনলাইন ট্যাগ। এখন ব্লক ট্যাগ এবং ইনলাইন ট্যাগের মধ্যে পার্থক্য কী? ব্লক ট্যাগ হচ্ছে ও পুরো জায়গা দখল করবে। ব্লক ট্যাগ ও যতটুকুই লেখা থাকুক না কেন, একদম মনিটরের এই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত দখল করে নেবে, ডান দিকে। মানে একটা ব্লক ট্যাগ তার সামনে বা তার পেছনে, মানে তার বামে বা তার ডানে অন্য কোনো ট্যাগকে আসতেই দিবে না, অন্য কোনো ট্যাগকে সে আসতে দিবে না, সেটা ব্লক ট্যাগ হোক বা স্পান ট্যাগ, মানে ইনলাইন ট্যাগ, যে ট্যাগই হোক। যদি কোনো একটা ব্লক ট্যাগের নিচে আপনি কোনো আরেকটা ব্লক ট্যাগ লিখেন কিংবা আরেকটা স্পান ইনলাইন ট্যাগ লিখেন, যাই লিখেন, ওই ব্লক ট্যাগ লাইন ভেঙে দিবে, তার সামনে কাউকে আসতে দিবে না। ফলে দেখেন এই যে এইখানে ও একদম পুরো জায়গা দখল করে আছে। এখন এই যে পুরো জায়গা যে ও দখল করে আছে, এটা আমরা কী করে বুঝব? এটা বোঝার জন্য আমরা যদি এখানে এর যে কোনো একটু অংশ বিশেষকে বা পুরোটাকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে এখান থেকে ইন্সপেক্ট বাটনে ক্লিক করব। আমি আবার বলছি, এই লাইনের উপরে কার্সার রেখে দিলেও হবে, বা এর আংশিক বা পুরোটা সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে এটার উপরে, বাইরে না, এটার উপরে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট ক্লিক করব। এবার দেখবেন যে এরকম আসছে। এখন এইখানে এটা কি হ্যালো খুলনা, সো আমি প্রথমে যখন এই যে হ্যালো খুলনার উপরে মাউস ধরলাম, এখানে তার নিচে আছে হ্যালো বাংলাদেশ, তার নিচে আছে হ্যালো বাংলাদেশ। আমি যেটার উপরে মাউস নিয়ে ধরছি এটাকে কিন্তু এই যে ছোট বড় করা যায়, হ্যাঁ, উঁচু নিচু করতে পারবে এই জায়গাটাতে ধরে, এই যে যখন অ্যারো চিহ্ন আসবে এরকম, তখন এটাকে ধরে
ছোট বড় করতে পারবেন। আচ্ছা, এবার দেখেন আমি যখন হ্যালো খুলনার উপর ধরছি, দেখেন ও কিন্তু হ্যালো খুলনা লেখা ওই যে ছোট্ট একটু লেখা, কিন্তু একদম একদম ডান দিক পর্যন্ত, শেষ সীমানা পর্যন্ত সে দখল করে বসে আছে। এখানে কাউকে সে আসতে দিবে না, ওর সামনে কাউকে আসতে দিবে না। ঠিক আছে? হ্যালো বাংলাদেশও তাই, দেখেন এই যে পি ট্যাগ, এটাও তাই, এটাও একটা ব্লক ট্যাগ। ফলে একদম ডান দিকের শেষ সীমানা পর্যন্ত সে দখল করে বসে আছে, ওর সামনে কাউকে ভিড়তেই দিবে না। কিন্তু তার একটু নিচে এ ট্যাগে আসি আমরা, দিস ইজ এ ট্যাগ। দেখেন ও কিন্তু পুরোটা দখল করেনি, যতটুকু লেখা দিস ইজ এ ট্যাগ ঠিক অতটুকুই সে সিলেক্টেড হয়ে আছে। আবার যখন স্পান ট্যাগের উপরে নিয়ে যাচ্ছি, সেটাও কিন্তু তাই, দেখেন যতটুকু লিখেছি অতটুকুই সে দখল করে রেখেছে। ডান দিকের যে বাকি অনেক সীমানা, অনেক জায়গা রয়ে গেছে, সেই স্পেসটুকুকে সে কিন্তু দখল করেনি। তাই আমরা এই যে A5, H5, তারপর P ট্যাগ, এগুলো হচ্ছে ব্লক লেভেল ট্যাগ। এ ট্যাগ, স্পান ট্যাগ, এগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ। এই কারণেই হচ্ছে যদি ব্লক ট্যাগ হয় তাহলে নিচে নিচে আসে, আর যদি ইনলাইন হয় তাহলে পাশাপাশি আসে। এই কথাগুলো লিখে রাখেন, নোট ডাউন করে রাখেন। যদি ব্লক ট্যাগ হয় তাহলে নিচে নিচে আসে, সামনের জায়গা সে দখল করে রাখে, ফলে অন্য কোনো ট্যাগকে তার সামনে আসতে দেয় না, ফলে নিচে আসতে বাধ্য হয়। আর ইনলাইন ট্যাগ হচ্ছে তার ভেতরে যতটুকু কন্টেন্ট থাকে অতটুকুই সে দখল করে, তার সামনে যত জায়গা আছে কোনো জায়গা সে দখল করে না, অতিরিক্ত জায়গা দখল করে না, সেইটুকুকে ছেড়ে দেয়। ফলে অন্য কোনো ইনলাইন ট্যাগ হলে ওর সামনে আসতে পারে। যদি ব্লক ট্যাগ হয় তাহলে কিন্তু সামনে আসতে পারবে না, ইনলাইন ট্যাগ হলে সামনে চলে আসবে। ইনলাইন ট্যাগ যতটুকু কন্টেন্ট লিখি ওই ট্যাগের ভিতর সে ততটুকুই দখল করে, ফলে পাশাপাশি আসে। আর ব্লক ট্যাগ আমি যতটুকুই লিখি না কেন ও পুরো ওই লাইন পুরোটাকে দখল করে নেয়, ফলে সে নিচে নিচে আসতে বাধ্য হয়। তাহলে এই কথাটুকু লিখে রাখেন, ব্লক ট্যাগ পুরো জায়গা দখল করে রাখে, ফলে নিচে নিচে আসে। ইনলাইন ট্যাগ যতটুকু লেখা হয় ওই ট্যাগের মধ্যে ততটুকুই জায়গা দখল করে, ফলে তারা পাশাপাশি আসে। এই কথাটুকু লিখে রাখে। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা চিনব কিভাবে যে কোনটা ব্লক ট্যাগ এবং কোনটা ইনলাইন ট্যাগ, এটা আমরা চিনব কিভাবে? প্রথম প্রশ্ন, এটা আমাদের যত ট্যাগ আছে তার মধ্যে ইনলাইন ট্যাগের পরিমাণ খুবই কম। যত ট্যাগ আছে ইনলাইন ট্যাগের পরিমাণ খুবই কম, আর ব্লক ট্যাগের পরিমাণ খুব বেশি। আমরা এটা মুখস্থ রাখার কিছু নাই, আপনি কাজ করতে করতে বিষয়টা মুখস্থ হয়ে যাবে। আপনি কোনো একটা ট্যাগ লিখলেই দেখবেন যে এটা পাশাপাশি আসছে, সুতরাং আপনি বুঝে যাবেন যে এটা ইনলাইন ট্যাগ, যেহেতু পাশাপাশি এসছে। দ্বিতীয় কথা হচ্ছে এই ইনলাইন ট্যাগকে কখনো ব্লক ট্যাগে কনভার্ট করা যায় কি না, আবার ব্লক ট্যাগকে কখনো ইনলাইন ট্যাগে কনভার্ট করা যায় কি না। হ্যাঁ, HTML এর পরে আমরা CSS শিখব। CSS এর মাধ্যমে একটা ব্লক ট্যাগকে ইনলাইনে কনভার্ট করা যায়, আবার ইনলাইন ট্যাগকে ব্লক ট্যাগে কনভার্ট করে নেওয়া যায়। যদি প্রয়োজন হয় তাহলে আমরা এরকম কনভার্ট করে নিতে পারবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেমন এই যে আমি বললাম যে ইনলাইন ট্যাগের পরিমাণ খুবই কম আর ব্লক ট্যাগের পরিমাণ খুবই বেশি। ঠিক একইভাবে আপনার সিঙ্গেল ট্যাগ আর ডাবল ট্যাগ, সিঙ্গেল ট্যাগের পরিমাণ খুবই কম এবং ডাবল ট্যাগের পরিমাণ খুবই বেশি। আমরা এতদিন যতগুলো ট্যাগ ব্যবহার করছি, দেখেন হাতে গোনা দুই একটা ট্যাগ আমরা সিঙ্গেল ট্যাগ ব্যবহার করেছি, যেমন ডিয়ার ট্যাগ, আইএনজি ট্যাগ এবং একদম উপরে গিয়ে আমরা লিঙ্ক ট্যাগ। এই তিনটা ট্যাগই কিন্তু আমরা ব্যবহার করেছি সিঙ্গেল ট্যাগ, আর বাকি যত ট্যাগ ব্যবহার করেছি প্রত্যেকেই ডাবল ট্যাগ। প্রত্যেকেই যে টেবিল, টিআর, টিডি, H3, পি ট্যাগ, তারপর হচ্ছে ওএল ট্যাগ, এলআই ট্যাগ, দেখেন সবাই ডাবল ট্যাগ। খুব হাতে গোনা সামান্য কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আচ্ছা, আমাদের হচ্ছে এই লিঙ্কটাকে আমরা এখন ডিসকানেক্ট হয়ে যাবে, আমরা নতুন লিঙ্ক দিলে সেই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। হ্যাঁ, আচ্ছা,
এখানে দেখেন যে আমরা এই অংশটুকু আমি একটু আবার করি। এখানে আমরা একটা ভিডিও ট্যাগ নিলাম এবং সেই ভিডিও ট্যাগের ভিতরে যে সোর্সের মধ্যে আমাদের এই ফোল্ডারটাতে, আমাদের প্রজেক্ট ফোল্ডারে এখানে একটা ভিডিও রাখবো, সেটাকে আমরা রিনেম করে এই নামটাকে কপি করবো একদম এক্সটেনশন সহ পুরো নামটাকে, তারপর সোর্সের মধ্যে দিয়ে দিব। এখন আমরা যদি এটাকে রিলোড করে দেখি, দেখবো না আমাদের ভিডিও আসছে, বাট আমাদের কোনো অ্যাক্সেস নাই, অনেক বড় আসছে ভিডিওটা। হ্যাঁ, তো এবার আমরা এটাকে একটু ছোট করি, নতুন আরেকটা অ্যাট্রিবিউট নেই, সেটা হচ্ছে উইথ। আমরা এটা দিলাম হচ্ছে ধরেন 500px, তাহলে মোটামুটি এটাই যে ছোট আকার আসে। কিন্তু এই ভিডিওটার উপর এখন আমাদের কোনো কন্ট্রোল নেই। এবার হচ্ছে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিলেই চলে আসবে, অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে কন্ট্রোলস। এইটা এই অ্যাট্রিবিউটটার কোনো ভ্যালু দিতে হয় না, যেমন আমরা এখানে এসআরসি অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়েছি, উইথ অ্যাট্রিবিউটের একটা ভ্যালু দিয়েছি। কিছু কিছু অ্যাট্রিবিউট আছে সেগুলো সংখ্যায় খুবই কম, এই অ্যাট্রিবিউটগুলো নিজেই ভ্যালু ক্যারি করে, এর জন্য আলাদা কোনো ভ্যালু দিতে হয় না। এবার দেখবেন আমরা রিলোড করলে আমাদের এখানে পুরো কন্ট্রোল চলে আসবে, অর্থাৎ আমরা এটাকে প্লে করতে পারবো, পজ করতে পারবো, এখান থেকে টেনে দেখতে পারবো, এখান থেকে মিউট করতে পারবো, আবার আনমিউট করতে পারবো, এখান থেকে ভলিউম কমাতে বাড়াতে পারবো, এটাকে ফুল স্ক্রিন করতে পারবো, আবার চাইলে এটাকে ফুল স্ক্রিন করতে পারবো। মানে এরকম সবগুলো কাজই আমরা করতে পারবো যদি আমরা আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা তো এর আগের বার করলাম, ওই কাজগুলোই করেছি আবার। সবকিছু দেখতে পারবো আর কি, সব এখান থেকে করবো। যাই হোক, আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলি, এর জন্য ফানেলে চলে যাবো, তারপরে এখানে একটা ফানেল নাই, ফানেল বলতে ল্যান্ডিং পেজ হবে। তো আমরা এখানে রফিকুল ইসলাম ভাই, হ্যালো, একটু মিউট করে রাখেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা এইখানে দেখেন আমরা ওই ভিডিওটার কন্ট্রোল অ্যাট্রিবিউটটা ব্যবহার করার সাথে সাথে আমরা এখানে সব রকম কন্ট্রোল এই ভিডিওটাতে আমরা পেয়ে গেলাম। ওকে, ফাইন। একইভাবে আপনাদের বাসায় কাজ থাকবে অডিও ট্যাগ ব্যবহার করা, এটা আমি করব না। অডিও ট্যাগ, এই ভিডিও ট্যাগের মাধ্যমে আমরা ভিডিও আনলাম, আপনারা অডিও ট্যাগের মাধ্যমে অডিও আনবেন, এটা আপনাদের হোমওয়ার্ক বাসায়, ঠিক আছে? ওকে, ফাইন। আমরা দেখি এখানে আর কি ট্যাগ আছে। আমরা ইমেজ ট্যাগ শিখেছি, লিঙ্ক ট্যাগ তো আমরা শিখলাম। আচ্ছা, আরেকটা ট্যাগ আছে খুবই ইম্পর্টেন্ট, দেখছেন খুব যে বেশি আহামরি ট্যাগ আছে এরকম না কিন্তু। আচ্ছা, ফাইন। এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এখানে কি দেখলাম, বলতে চাইলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিসটা দেখবো আমরা, একটা হরিজন্টাল লাইন যদি কখনো আমাদের নিতে হয়, একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা লম্বা লাইন, এটার জন্য আমরা HR নামে একটা ট্যাগ আছে। HR মানে হরিজন্টাল লাইন, আমরা এটাকে হচ্ছে ভিডিওর নিচে দিয়ে দিই। হ্যাঁ, এই যে HR লাইন, ভিডিও না, এই মাঝখানে দিয়ে দিই। এখন দেখবেন যে এই যে উপরের যে দুই লাইন, এইটার নিচে আপনার এই যে এই দুই লাইনের মাঝখানে একটা হরিজন্টাল লাইন চলে আসবে। আমরা এখানে রিলোড করলে দেখবেন যে এখানে এই যে লম্বা একটা লাইন, হরিজন্টাল লাইন, সম্ভবত দুই জায়গাতে এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কপি করে, হ্যাঁ, লম্বা একটা লাইন চলে আসবে। এবার আমরা এক জায়গাতে দিলাম। এইরকম হরিজন্টাল লাইন যদি আরও দিতে হয়, ধরেন এই টেবিলের উপরে যে লিস্ট অফ স্টুডেন্টসের উপরে যদি দিতে চান, তাহলে এটাকে কপি করে
লিস্ট অফ স্টুডেন্ট এখানে আমরা দিয়ে দিলাম, তাহলে এটার উপরেও একটা হরিজন্টাল এই যে লাইন চলে আসবে লিস্ট অফ স্টুডেন্ট। ঠিক এইভাবে আমরা লম্বা লাইন নিয়ে আসতে পারি। আচ্ছা, এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে আলোচনা করব, খুবই 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 ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে এই অনলাইনে ফর্ম ফিল আপ করি, সেই ফর্ম, ঠিক আছে। তো প্রথমে আমরা ফর্ম নামে একটা ট্যাগ ফর্ম ফর্ম এই হচ্ছে, আমরা আপাতত অ্যাকশন কিছু রাখছি না, যেরকম ফর্ম ওপেনিং এবং ক্লোজিং। এই ফর্মের ভিতরে আমরা প্রথমে একটা লেবেল ট্যাগ নিই, লেবেল ট্যাগে আমাদের আপাতত এই ফর এগুলো রাখছি না, শুধু লেবেল ওপেনিং। এইখানে আমি বলে দিলাম হচ্ছে নেম। ওকে, এবার এই লেবেল ট্যাগের নিচে এসে আমি আরেকটা ট্যাগ নিব, ইনপুট ট্যাগ। আচ্ছা, এই লেবেলটুকু পর্যন্ত আমরা একটু দেখি আউটপুটটা কেমন আসে। লেবেলটুকু পর্যন্ত আমরা দেখি, আমরা রিলোড করলে আমরা এখানে দেখব যে এই যে নেম নামে একটা অপশন চলে আসছে। আচ্ছা, এবার আমরা যদি এখানে এই জায়গাটাতে আমরা একটা ক্লোন দিই, দেখতে ভালো লাগবে আর কি, হ্যাঁ এভাবে দিয়ে রাখলাম যাতে এইখানে একটা ক্লোন থাকে, আমাদের জন্য দেখতে সুবিধার হয়। ফাইন, এবার আমরা যদি এটার নিচে এসে ইনপুট একটা ট্যাগ নিই, INPUT ইনপুট, এটা সিঙ্গেল ট্যাগ, এটা একটা সিঙ্গেল ট্যাগ। দেখেন ইনপুটে কিন্তু ক্লোজিং নেই, সিঙ্গেল একটা ট্যাগ, ঠিক আছে। কিন্তু লেবেল আবার ডাবল ট্যাগ, লেবেলটা হচ্ছে ডাবল ট্যাগ, ফর্ম হচ্ছে ডাবল ট্যাগ, কিন্তু ইনপুট কিন্তু সিঙ্গেল ট্যাগ। এখন আমরা যদি ইনপুট ট্যাগ দেওয়ার পরে এখানে যদি আমরা রিলোড দেই, দেখেন শুধু এতটুকু জিনিস, সরি যে শুধু এতটুকু জিনিস দেয়াতে আমাদের এখানে এই যে ফিল্ড চলে আসলো। এখন আপনি এখানে কিছু লিখতে পারবেন। ওকে ফাইন, আমরা আবার রিলোড দিলাম। এখন এইখানে আমাদের একটা জিনিস লিখে দিতে হয়, সেটা হচ্ছে টাইপ, মানে এই ইনপুটটা কি টাইপের ইনপুট দিবে। এটা কি কোনো নাম লিখবে, নাকি এটা ধরেন পরীক্ষার ফিস থাকলে সেখানে তো আর নাম হবে না, সেখানে হবে কারেন্সি। যদি কারো রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করতে হয় তাহলে সেখানে হবে নাম্বার, হ্যাঁ ইন্টিজার বা লং ইন্টিজার। তা এই টাইপেরই এইখানে বলে দিতে হবে। যদি ডেট অফ বার্থ হয় তাহলে হবে ডেট টাইম। ঠিক এই বিষয়গুলো এখানে টাইপ লিখে বলে দিতে হবে। টাইপ নামে একটা অ্যাট্রিবিউট নিয়ে, যদি এটা নাম হয় তাহলে টেক্সট, যদি নাম হয় তাহলে হবে টেক্সট, কারণ নাম তো টেক্সট আকারে লিখবে। এখানে আমরা কোনো পরিবর্তন দেখব না, আমরা যেটার টাইপ দিব আমরা টেক্সট, যেটাতে আমরা টাইপ দিব টেক্সট, সেখানে যে কোনো কিছু লেখা যাবে। মানে দুনিয়াতে যত কিছু আছে, এনি কাইন্ড অফ লেটার, তারপর হচ্ছে সিম্বল, এনি কাইন্ড অফ সিম্বল, সব কিছু লেখা যাবে সব। কিন্তু যদি আমরা এটাকে নাম্বার দিতাম, তাহলে কিন্তু আমরা এখানে এখন আর সব কিছু লিখতে পারবো না, নাম্বার ছাড়া কিছু লিখতে পারবো না। আমরা এখানে কোনো টেক্সট, আমি কিন্তু কিবোর্ড থেকে টেক্সট লিখছি কিন্তু হচ্ছে না। যখনই নাম্বার লিখবো নাম্বার চলে আসবে দেখেন। এবং এইখানে এটা দিয়ে নাম্বার কমাতে বাড়াতে পারবো, নিচেরটা দিয়ে নাম্বার কমাতে পারবো, এভাবে ডাউন অ্যারো আপার অ্যারোর মাধ্যমে এই নাম্বারগুলো কমানো বাড়াতে পারবো। এবং আমরা হাতেও এগুলাকে টাইপ করে লিখে দিতে পারবো। তার মানে আমি যদি এখানে টাইপটা নাম্বার দিই তাহলে কিন্তু আমি টেক্সট লিখতে পারবো না। আর যদি টাইপটা টেক্সট দেই তাহলে টেক্সট দিলে যে কোনো কিছু লেখা যায়। আর যেহেতু এটা একটা নাম তাহলে ডেফিনেটলি এটা টেক্সট হবে। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এইখানে এই ভিতরেও যাতে একটু লেখা থাকে, হ্যাঁ সেটাকে হলো প্লেস হোল্ডারের মাধ্যমে লিখে দিতে হয়। যেমন আমি এখানে লিখলাম আরেকটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। একটা অ্যাট্রিবিউট হলো টাইপ, সেটার মাধ্যমে এই ইনপুটটা কী টাইপের হবে সেটা বলে দিলাম। আর একটা অ্যাট্রিবিউট হচ্ছে প্লেস হোল্ডার। এইখানে আপনি লিখে দিলেন ইন্টার ইওর নেম। এখন যদি আপনি এখানে রিলোড দেন তাহলে দেখেন এখানে লেখা চলে আসছে ইন্টার ইওর নেম। ওকে, এবার আপনি ধরেন ডেট অফ বার্থ দিবেন, তাহলে এইখানে আমরা আরেকটা বিয়ার ট্যাগ নিব। বিয়ার মানে ব্রেক, আমরা চাচ্ছি নিচে আসুক।
তাহলে এইখানে আবার একটা লেবেল নিব, আমি এই লেবেলটাকে কপি করে নিয়ে আসি এই বিআর এর নিচে, এবং এইখানে আমি লিখে দিলাম ডেট অফ বার্থ। আচ্ছা, এবার আমি রিলোড দিলাম। এখন দেখেন এটা নিচে আসলো। এখন যদি কি হতো যদি আমি বিআর ট্যাগটা না দিতাম, ধরেন আমি বিআর ট্যাগটা মুছে দিলাম, রাখলাম না বিআর ট্যাগ, হ্যাঁ, এবার যদি আমি এখানে দেই তাহলে দেখেন ডেট অফ বার্থটা পাশাপাশি চলে আসছে। সো এটাকে নিচে নিচে নিতে গেলে আমাদের কি করতে হবে, এই যে এখানে একটা বিআর ট্যাগ দিতে হবে, কারণ এই যে লেবেল ট্যাগ, তারপর হচ্ছে ইনপুট ট্যাগ, এরা সবাই কিন্তু ইনলাইন ট্যাগ। ইনলাইন, একটু আগে বলছিলাম ব্লক ট্যাগ আর ইনলাইন ট্যাগ। ফর্ম হচ্ছে ব্লক ট্যাগ, বাট এই যে লেবেল আর ইনপুট হচ্ছে ইনলাইন ট্যাগ। এখন এই দুইটার পরে যদি আমরা ব্রেক ট্যাগ না দেই, বিআর ট্যাগ, তাহলে ওরা পাশাপাশি চলে আসবে। তাই বিআর দিয়ে এটাকে লাইন ভেঙে দিলাম। এবার আমি এই ইনপুটটাকে আবার কপি করে এখানে নিয়ে আসি। এখন এইটা তো ডেট অফ বার্থ, তা ডেট অফ বার্থ যদি হয় ডেফিনেটলি এখানে আমরা বলবো না যে ইন্টার ইউর নেম, আমরা এখানে বলবো যে ইন্টার ইউর ডিওবি বা ডেট অফ বার্থ। ওকে, এখন যদি আমরা এখানে রিলোড দেই, আমরা এখানে দেখব যে ডেট অফ বার্থ, ইন্টার ইউর ডেট অফ বার্থ। এখন এটা এরকম আসলে তো হবে না, এখানে আপনি হাতে লিখে দিবেন, ধরেন 12 এরপর লিখলেন হচ্ছে 10 মাস বাই 2023, হ্যাঁ, এইভাবে হাতে লেখাটা একটু কঠিন না? তার থেকে কেমন হয় যদি একটা ক্যালেন্ডার চলে আসে, ডেট পিকার চলে আসে, ক্লিক করলে যেন আমি দিতে পারি। এইটা কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র টেক্সটের জায়গায় আমাকে লিখে দিতে হবে ডেট। দেখেন শুধু টেক্সটের জায়গায় আমি ডেট লিখে দিলাম। এখন কি হয়ে গেল দেখেন, আমি এখানে রিলোড দিলাম, সাথে সাথে এখানে একটা ডেট পিকার চলে আসছে, ডেটের ফরম্যাট চলে আসছে। এবার আপনি ক্লিক করলেই ক্যালেন্ডার চলে আসছে। আপনি এখানে অন্য মাসে চলে যেতে পারবেন, এর আগের মাসে, পরের মাসে, আপনি এই ডেটটা নিতে চাচ্ছেন, ক্লিক করলে এখানে ওই ডেটটা অটোমেটিক্যালি চলে আসবে। সুতরাং আপনি এই যে ইনপুট টাইপ, এই টাইপটা কিন্তু দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার ইনপুট টাইপ। ওকে, এখন যদি এরকম হয় টাইম দিবেন আপনি, হ্যাঁ, যে আপনি ক্লাস টাইম দিবেন আর কি, হ্যাঁ, আমি এইটাকে বিআর সহ, এই পুরো অংশটুকুকে বিআর সহ আমি এটাকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এখানে ইন্টার দিয়ে নিচে পেস্ট করে দিলাম। এবার এইখানে আমি চাচ্ছি লিখতে ক্লাস টাইম, ক্লাস টাইম, সাপোজ এটা হচ্ছে ক্লাস টাইম, তাহলে এখানে ইন্টারিয়র ক্লাস টাইম, এখন একটু খেয়াল করেন এখানে ডেট দিলে তো ইন্টারিয়র ক্লাস টাইমের এখানে আপনি ডেটই ইন্টার করতে পারবেন, ক্লাস টাইমতে ইন্টার করতে পারবেন না। কি সমস্যা হয়ে গেল দেখেন তো, এখানে টাইমিং ইনসার্ট করতে পারছেন না, কারণ আপনি তো এটাতে দিয়ে রেখেছেন ডেট, আগেরটাই কপি করে যেহেতু এনেছে এখানে ডেট রয়েছে, তাহলে এখানে আমাদেরকে টাইম লিখে দিতে হবে, টাইম। দেখেন এই টাইম লেখার কারণে আপনি এখন ইজিলি এখানে আপনি টাইম ইনসার্ট করতে পারবেন। দেখেন আপনি এখানে দিলেন হচ্ছে 12টা, এখান থেকে দিলেন 12টা 23, নাকি 12টা 41 দিবেন, নাকি 12টা 9 দিবেন, তারপরে এখানে এম দিবেন না পিএম দিবেন, সব আপনি সেট করে দিতে পারেন। এইভাবে এই যে এক একটা ইনপুটে এক এক রকমের যে আচরণ করবে, এইটা করবে আপনার এখানকার এই টাইপের কারণে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি আবারও এই বিআর সহ এর নিচের এটাকে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এখানে আমরা বললাম যে অ্যাটাচ, বা লিখলাম হচ্ছে সিবি আপলোড, সিবি আপলোড, আর এখানে বললাম অ্যাটাচ ইউর সিবি। সিভি, ওকে। এখন এইখানে দেখেন আমরা লিখলাম এখানে সিবি আপলোড, আর এখানে হচ্ছে ক্লিক করলে টাইম আসছে, সিবি তো আপলোড করতে পারছি না। এটার জন্য আপনাকে এখানে লিখে দিতে হবে অ্যাটাচ ফাইল, ফাইল। আপনি যখন এখানে ফাইলে কি আপলোড করবেন, ডেফিনেটলি ফাইল আপলোড করবেন। এই জন্য আমরা যদি টাইপটাকে ফাইল বলে দিই, এবার যদি আমরা এখানে রিলোড করি, দেখবেন যে এখানে চুজ ফাইল নামে একটা অপশন চলে আসছে। আপনি এখন এখানে ক্লিক করলে যা আপলোড করার কথা বলছে, আপনি যে কোনো একটা ফাইল সিলেক্ট করে এখানে ওপেন বাটনে ক্লিক করলে দেখেন
ওই যে ওই ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে, দেখছেন? আপনি যদি অন্য একটা ফাইল নিতে চান, ধরেন একটা ভিডিও, আমি ডেস্কটপে গেলাম, সেখান থেকে যে কোনো একটা ইমেজ আপলোড করতে পারি, একটা ভিডিও আপলোড করতে পারি, সিলেক্ট করে ওপেন দিলাম, তাহলে ওই ভিডিওটা এখানে আপলোড হয়ে গেল। আমরা এই জায়গাটুকু দেখে বুঝতে পারছি যে ভিডিওটা আপলোড হলো কি হলো না। হ্যাঁ, আবার এখানে ক্লিক করে আমরা এবার একটা ছবি আপলোড করি, ওই ছবিটা এখানে যে নাম চলে আসছে যে কোন ছবিটা আপলোড হয়েছে। সো এভাবে অনলাইনে যেভাবে আমরা ফর্ম ফিল আপ করি, বিভিন্ন রকমের আমরা এখানে ইনসার্ট করি, তো এই জিনিসগুলো আমরা এখানে ফাইল টাইপের মাধ্যমে টাইপের মাধ্যমে ইনপুটের বিভিন্ন অ্যাড করে দিব। যেমন ধরেন আমরা এখানে বলে দিতে পারি, আমরা আরেকটা ইনপুট নেই, এখানে বিয়ার ট্যাগ নিলাম, বিয়ার ট্যাগের নিচে আমরা একটা ইনপুট ট্যাগ নিলাম। হ্যাঁ, আচ্ছা, এই যে ইনপুট ট্যাগ নিলাম, এটার টাইপ হচ্ছে টেক্সট। এখন যদি আমরা আউটপুট দেখি, তাহলে আমরা কি দেখব? আমরা দেখব যে এখানে টেক্সট আসছে, কিন্তু আমরা চাচ্ছি এটা একটা বাটন হবে যার নাম হবে সাবমিট। আচ্ছা, আমরা এই যে ফাইলগুলো ফিল আপ করে, ফর্মগুলো ফিল আপ করে সাবমিট করব, এই জন্য আমরা এইখানে টাইপ হবে সাবমিট। সাবমিট। এবার যদি আপনি এখানে দেন, দেখেন এই যে সাবমিট নামে একটা বাটন চলে আসছে। এখন আপনি যদি এখানে বলে দেন, এখানে যদি আপনি বলে দেন যে না, টাইপ সাবমিট ঠিক আছে, কিন্তু আমার এই বাটনের নামটা সাবমিট হবে না, বাটনের নামটা হবে সেভ, তখন আপনাকে এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে, ভ্যালু। ভ্যালু নামের অ্যাট্রিবিউটের ভিতরে আপনি যা লিখে দিবেন তাই এই বাটনের নাম হয়ে যাবে। এখন আমি সেভ লিখে দিলাম, দেখেন এখানে আছে সেভ। আপনি যা লিখবেন ওই ভ্যালু নামের এই অ্যাট্রিবিউটটার ভিতরে তাই এখানে আসবে। এখানে যদি আমরা বলি সেন্ড, তাহলে এখানে সেন্ড হয়ে যাবে। সুতরাং বাটনের টাইপ সাবমিট নিতে হবে এবং এখানে ভ্যালুর মাধ্যমে আপনি এর নাম চেঞ্জ করে দিতে পারেন। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এই ফর্মের ভ্যালুগুলো চলে যাবে। দেখেন আমি এখানে কিছু না দিয়েই, কোনো কিছু না দিয়েই আমি সেন্ড বাটনে ক্লিক করছি, ভ্যালু চলে গিয়েছে। বোঝা যাচ্ছে না যে আসলে চলে গেল কি না। এখন আমি যদি এই যে নামের ইনপুট, নাম যেটাই যে ইন্টারভিউ নেম, এখানে যদি আমি আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করি, সেটা হচ্ছে রিকোয়ার্ড। এই যে রিকোয়ার্ড, এই অ্যাট্রিবিউটটারও কোনো ভ্যালু দিতে হয় না, বাই ডিফল্ট সে ভ্যালু ক্যারি করে, এটার কোনো ভ্যালু নেই। হ্যাঁ, যেমন এই যে টাইপ অ্যাট্রিবিউটের একটা ভ্যালু আছে, প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের একটা ভ্যালু আছে, কিন্তু রিকোয়ার্ড অ্যাট্রিবিউটের কোনো ভ্যালু নেই। এখন এইখানে রিকোয়ার্ড দেওয়ার পরে আমি যদি এখন এখানে রিলোড করি আর এখানে যদি সেন্ড বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে একটা মেসেজ দিয়েছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। মানে এবার কিন্তু আপনাকে এইটাকে ফিল না করে আপনাকে ফর্ম সাবমিট করতে দিবে না, কারণ এটাকে আপনি কিছু লিখলে তখন আপনাকে আর কোনো মেসেজ দিবে না। দেখেন এই যে ফাইল চলে গেল, আবার লিখলাম, আবার চলে গেল, আবার লিখলাম, চলে গেল। কিন্তু আমি যদি কিছু না লিখে সেন্ড বাটনে ক্লিক করি, তাহলে বলবে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এটা কিন্তু আমরা যে এই যে অ্যাট্রিবিউট ব্যবহার করলাম রিকোয়ার্ড নামে, এই কারণে এটা এসছে। আবার এখানে এই সেম রিকোয়ার্ডের ইটা আমি যদি ধরেন এই যে সিবি আপলোডের এখানেও দিয়ে দেই, এই অ্যাট্রিবিউটটা এখানে অ্যাড করে দিলাম। এবার আমি রিলোড দিয়ে নাম লিখলাম, এবার যদি সেন্ড করি, দেখেন এখানে বলছে প্লিজ সিলেক্ট আ ফাইল, মানে এবার চুজ ফাইলে এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে একটা ফাইল অ্যাড করি, তারপর যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি, এবার কিন্তু আমাকে সেই কথাটা বলেনি। সো আপনি এখান থেকে যে কোনো ইনপুট ফিল্ডে আপনি এই রিকোয়ার্ডটা দিয়ে রাখবেন, সেই ইনপুট ফিল্ডে ডেটা ইনপুট করা বাধ্যতামূলক হবে, না হলে আপনাকে এই যে সাবমিট করতে দিবে না ডেটা। ঠিক আছে? সো আপনাদের হোমওয়ার্ক রইল, এই আজকে যা যা করলাম এগুলো হোমওয়ার্ক থাকবে, এবং আরও অনেক ইনপুট আছে, যেমন আপনারা এটা খুঁজে বের করবেন আর কি। হ্যাঁ, আপনাদের যে চিট শিট দেওয়া আছে সেখানেও থাকতে পারে, যেমন আরও ইনপুট আছে। আপনি যদি ইমেইল দিতে চান, আমি বিআর সহ টেস্ট করি, আপনি যদি ইমেইল দিতে চান যে এটা হচ্ছে ইমেইল, তাহলে এটার টাইপ হবে, এটার ইনপুটের টাইপ হবে ইমেইল। হ্যাঁ, এটা ইনপুটের টাইপ হবে ইমেইল। কারণ কি, ধরেন আমি এখানে টেক্সট দিলাম, হ্যাঁ টেক্সট, আমি এই রিকোয়ার্ডটা তুলে ফেলি। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, আমি রিলোড দিলাম,
এখানে সেন্ড বাটনে ক্লিক করলে আমাকে তো সেন্ড এখানে ফিল আপ না করলে সেন্ড করতে দিবে না। এবার আমি এখানে কিছু একটা লিখলাম, লিখে আমি সেন্ড বাটনে ক্লিক করলাম, দেখেন আমাকে কিন্তু সেন্ড করতে দিল। কিন্তু এটা কি কিন্তু কোনো ইমেল হয়েছে? হয়নি, সেন্ড করতে দিচ্ছে তারপরেও। মানে আপনার ভ্যালিড ইমেল না হলেও আপনাকে সেন্ড করতে দিবে। কিন্তু যদি আপনি এখানে ইমেল লিখে দেন, এবার যদি আপনি রিলোড করার পরে আমরা যদি এখানে কিছু একটা লিখে এবার সেন্ড বাটনে ক্লিক করি, এখানেও কিছু লিখলাম, কোনো ভ্যালিড ইমেল দিলাম না, এবার সেন্ড বাটনে ক্লিক করলে আপনাকে এখানে বলছে প্লিজ ইনক্লুড অ্যান @, মানে ইমেইলে যে @ থাকে সে সেটা জানে। দেখছেন আমাকে আবার উদাহরণ দিয়ে বলে দিয়েছে যে @ দিতে হবে আমাকে। এবার যদি আমি এখানে @ দিয়ে তারপরে একটা মেইল দেই, এবার যদি সেন্ড করি .com, এবার যদি আমি সেন্ড করি তাহলে কিন্তু আমাকে আর কোনো কথা বলেনি। তাহলে এই যে টাইপ, ইনপুট টাইপ, এটা আপনার ভ্যালিডেশন হিসেবে কাজ করবে। আপনি যদি এটা ইমেল দেন, সে যদি ইমেল ছাড়া অন্য কিছু দিতে চায় আপনি সে কিন্তু পারবে না। সুতরাং এই ইনপুট টাইপগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা চিট শিটে ওখান থেকে দেখে নেবেন আরও কি কি আছে। আমি একটু জাস্ট দেখছি চিট শিটের মধ্যে ফর্মে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাবো এই যে ফর্মের মধ্যে যে টেক্সট, সাবমিট, যে ইমেজ আছে, হ্যাঁ, এরকম আরও অনেক অপশন রয়েছে। এগুলো আপনারা দেখবেন এবং ইন্টারনেটে সার্চ করবেন ইনপুট টাইপ লিখে। আপনি ইন্টারনেটে অল ইনপুট অল ইনপুট টাইপস ইন HTML লিখে সার্চ করলে এই যে এখানে অল ইনপুট টাইপস চলে আসবে। কত ধরনের ইনপুট টাইপ আছে সব এখানে লিস্ট আকারে দেখাবে। দেখেন বাটন, চেকবক্স, কালার, এই যে ডেট, ইমেইল, ফাইল, হিডেন, এরকম অনেক রকমের ইনপুট টাইপ আছে। এই সবগুলো এখন আপনারা প্র্যাকটিস করবেন আর কি। হ্যাঁ, আমি এই লাইনটা আমি গ্রুপে দিয়ে দিই, বাকিগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমি আজকে সবগুলো করব না, এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা ইয়াতে সার্চ করে করেও দেখতে পারবেন। সব বোধহয় যায় না, সব গিয়েছে। হ্যাঁ, ওকে, আজকে তাহলে আমি এখানে ক্লোজ করে দিই। নেক্সট ক্লাসে আমরা আবার বিস্তারিত আরও আলোচনা করব HTML ট্যাগ সম্পর্কে।